সুপ্রিয় দর্শক, তারেক রহমানের উঠতি বয়সের খেলার সাথী ৮০-র দশকে ক্যাম্পাস কাঁপানো ছাত্রদল নেতা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ডক্টর কামরুজ্জামান কায়সারের নস্টালজিয়ার গল্প নিয়ে আজকের প্রতিবেদন। কে এই ডক্টর কামরুজ্জামান কায়সার? সুপ্রিয় দর্শক শ্রোতা, যাদের বয়স এখন ৫০-এর কাছাকাছি, আপনাদের কি মনে আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গায় বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন এরশাদ সরকার? সে সময় চৌকস ছাত্রদল নেতা কামরুজ্জামান কায়সারের নেতৃত্বে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের তীব্র আন্দোলনের মুখে এরশাদ সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন। শেরেবাংলা একে ফজলুল হকের স্মৃতি বিজড়িত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য রক্ষার ঐতিহাসিক আন্দোলনের অন্যতম চরিত্র মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান কায়সার কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে ১৯৯১ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিসিএস ক্যাডার সার্ভিসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এর ২ বছরের মাথায় কৃষি মন্ত্রণালয়ের চাকরি ছেড়ে ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংক ঢাকায় যোগদান করেন। সরকারি ক্যাডার সার্ভিস ও ১৬ বছর ব্যাংকিং ক্যারিয়ারে জয়েন্ট ডিরেক্টর হিসেবে সব মিলিয়ে ১৭ বছরের সরকারি চাকরির বর্ণাঢ্য কর্মময় জীবনের ইতি টানেন ডক্টর কায়সার। ২০০৯ সালে পারিবারিক ব্যবসা তৈরি পোশাক শিল্প মাইক্রোফাইবার গ্রুপের ডিরেক্টর ফাইন্যান্স হিসেবে ১৬ বছরের অভিজ্ঞতার পালক যুক্ত করেছেন ডক্টর কায়সারের সাফল্যের মুকুটে। কাজ পাগল ডক্টর কামরুজ্জামান কায়সার দীর্ঘ ৩৩ বছর রাজনীতি থেকে নিজেকে শারীরিকভাবে দূরে রাখলেও রাজনীতি তাকে পিছু ছাড়েনি মুহূর্তের জন্য। ইসলামী চিন্তাবিদ, টিভি ব্যক্তিত্ব, অনলবর্ষী বক্তা, ঝানু সংগঠক, রেক্সোয়ার, রমিজউদ্দিন এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর কামরুজ্জামান কায়সারের সাথে এই প্রতিবেদকের সুদীর্ঘ ১৬ বছর ঘনিষ্ঠতা সত্ত্বেও প্রথম কথা প্রসঙ্গে তার মুখ থেকে বেরিয়ে এলো তারেক রহমানের সাথে তার ছাত্র জীবনে অন্তরঙ্গতার বিরল মুহূর্তের কথা। ছাত্র জীবনে রাজনীতির মানুষ হয়েও ৯১ থেকে ২০২৪ টানা ৩৩ বছর ধরে ক্যাম্পাস কাঁপানো সেই তুখোর ছাত্রনেতা কেন প্রকাশ্য রাজনীতিতে নেই? প্রতিকূল রাজনৈতিক পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারাই কি অন্যতম কারণ? শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনোত্তর পরিস্থিতিতে বাংলাদেশে আগামী রাজনীতির গুণগত পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নিউজ24 ওয়েবসাইট, ইউটিউব ও বিশ্বেরবাসী ইউটিউব চ্যানেলের সাথে খোলামেলা কথা বলেছেন ডক্টর কামরুজ্জামান কায়সার। আশা করি সাক্ষাৎকারটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, ৫০ স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের পথ পরিক্রমায় গত ৫ আগস্ট ২০২৪ দিবসটিকে বাংলাদেশের ইতিহাসে অনিবার্য একটি ব্রেকআপ বলে অনেকেই অভিহিত করেছেন। ঘটনাচক্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের হাতে। বাংলাদেশ অভ্যুদয়ের ৫০ বছর অতিক্রম করার পর নতুন আগামী ৫০ বছরের প্রস্তুতি পর্বে আর বিভক্ত নয়, এক জাতি এক বাংলাদেশ গড়ার স্লোগান উঠেছে। এই সময়ে আধুনিক ভাবনা মনস্ক প্রাজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক, ৮০-র দশকের পরিচ্ছন্ন ইমেজের সেই ছাত্রদল নেতার মুখ থেকেই শুনতে চাই দারুণ কিছু নস্টালজিয়ার কথা। আধুনিক পৃথিবীর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং তিলোত্তমা বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নেতৃত্ব কতটা প্রস্তুত এই মুহূর্তে মনে করছেন ডক্টর কামরুজ্জামান কায়সার? বিশেষ করে সেকেন্ড জেনারেশনের হার্ট থ্রব জাতীয়তাবাদী নেতা, সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রনায়ক
তারেক রহমান কি পারবেন জটিল রাজনীতির অঙ্ক মেলাতে? তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলেন ডক্টর কামরুজ্জামান কায়সার। স্বেচ্ছা নির্বাসিত বলবো, আপনি আবার রাজনীতি থেকে হঠাৎ নীরব হয়ে গেলেন, শিল্প উদ্যোক্তা হলেন, সব মিলিয়ে আপনার গল্পটা আজকে আমরা শুনতে চাই। ধন্যবাদ সুভাষ সাহা। আসলে জন্মগতভাবে আমরা তো কেউ কোনো রাজনীতিবিদ নই, বা ছাত্র রাজনীতি দিয়েই কিন্তু আমাদের শিক্ষা জীবন বা আমাদের কর্মজীবন শুরু হয় না। তো আমরা আসলে খুব সাধারণ পরিবারের একজন সদস্য, মধ্যবিত্ত পরিবারে আমাদের জন্ম। ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে আমাদের জন্ম এবং আমাদের বৃদ্ধি, আমাদের বর্ন অ্যান্ড ব্রট আপ যেটা আমি বলি, সেটা আমাদের সেনানিবাসের ভিতরে হয়েছে। ক্যান্টনমেন্ট শহীদ রমিজউদ্দিন বীর বিক্রম স্কুলে আমাদের স্কুলিংটা হয় আমার বাবার সুবাদে। আমার বাবা সেখানে শিক্ষক ছিলেন। আমরা 6 ভাই বোনের সবাই সেখানে পড়াশোনা করি, এবং একটাই স্কুল আমাদের ছিল। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা সব ভাই বোনের এখানেই পড়াশোনা করি। এখান থেকেই মাধ্যমিক শিক্ষা আমরা সমাপ্ত করি। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক আমি সরকারি তিতুমির কলেজে পড়াশোনা করি। তারপর আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত, সেটা আগে বাংলাদেশ কৃষি কলেজ ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজ ছিল। এখন সেটা পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। এখান থেকে আমি কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করি। আমরা বের হয়েছি 89-এ অনার্স কমপ্লিট করার পরে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে উচ্চশিক্ষার জন্য মাস্টার্স করার জন্য যাই। সেখান থেকে আমি এমএসসি এজি ইন হর্টিকালচারে সম্পন্ন করি আর কি। সে অনার্সের পরেই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালাই। তো বাংলাদেশ সিভিল সার্ভিস এগ্রিকালচার যে ক্যাডার, সেই ক্যাডারে আমি যোগদান করি, 10ম বিসিএস যেটাকে বলে, সেটাতে যোগদান করি 1991 সালে ডিসেম্বরে। আমি একজন অতিরিক্ত কৃষি অফিসার হিসাবে কৃষি মন্ত্রণালয়ে যোগদান করে, তো সেখানে 1 বছর আমি চাকরি করা অবস্থায় আমার আরেকটি চাকরির সুযোগ আমার চলে আসে, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। সেখানে আমি চলে আসি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে, সেখানে যোগদান করি জেনারেল ক্যাডারে। এটা হচ্ছে 93 জানুয়ারিতে। এই থানা পর্যায়ে আমি চাকরি করার পর আমি আমার চাকরি যে ট্র্যাকটা, এটাকে আমি পরিবর্তন করে আমি চলে আসি ব্যাংকিং পেশায়, একটা সেন্ট্রাল ব্যাংকিং পেশায় আমি চলে আসি আর কি। সেখানে আমার কর্মজীবনটা অনেক দীর্ঘ ছিল, প্রায় 16 বছরের মতো। 2009 পর্যন্ত আমি ওখানে চাকরি করেছি। তার মধ্যে আমাকে আবার দেশের বাইরেও যেতে হয়েছে উচ্চশিক্ষার জন্যে, উচ্চতর প্রশিক্ষণের জন্য আমাকে দেশের বাইরে যেতে হয়েছে বেশ কয়েকবার। তো এমএস পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি বাংলাদেশ ব্যাংকে থাকা অবস্থায়। তো যাই হোক, এ হচ্ছে আমার একটা ইনিশিয়াল আমার শিক্ষা এবং কর্মজীবনের একটা ফিরিস্তি আমি বললাম। আর ছাত্র রাজনীতির কথা যেটা বলেছেন, সেটা তো ছাত্র অবস্থায় করতে হয়। তো সেটা করতে গিয়ে আমি যেটা বললাম যে আমার প্রথম উচ্চতর শিক্ষাটা আমি পাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এখানেই আমি ছাত্র রাজনীতির সাথে আমি জড়িত হয়ে যাই। এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমার সংশ্লিষ্টতা ছিল। এখানে আমি ছাত্র দলের এখানে প্রেসিডেন্ট হই। আমার দল আমাকে এখানে প্রেসিডেন্ট নির্বাচিত করে। 1988 সালে আমি এই বিশ্ববিদ্যালয় শাখার আমি সভাপতি হই আর কি। তো তার পরবর্তীতে 6 মাসের মাথায় আমাদের একটা ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠল। সবগুলো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে একটি সিদ্ধান্ত নিল যে আমাদের একটা ইলেকশন করতে হবে। যদিও পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলই ছিল না, প্রতিকূলই ছিল। তখন এরশাদের সেই স্বৈর শাসকের সময়ে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন করা ঢাকা মহানগরীতে, এটা আসলে একটা 83 পরের ঘটনা। এটা হলো 88 ডিসেম্বরের কথা বলছি আমি। আমরা যখন ফাইনাল ইয়ারে, অনার্সের ফাইনাল ইয়ারে, তখন এই ঘটনাটা যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠে এবং আমরা এই নির্বাচনটা করি। যদিও তখন আমি যেটা বললাম যে এরশাদ সাহেবের সময় এই ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ ছিল, কিন্তু আমাদের ওই দাবির কিছুদিন আগেই ওই যে এমবার্গোটা প্রত্যাহারের কারণে ঢাকা শহরে তখন প্রথম একটি নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ছাত্র সংসদ নির্বাচনটা হয়, ওইটার পরেই আমাদের এই ইউনিটে, বিশেষ করে বাংলাদেশ কৃষি কলেজ যখন এটা ছিল,
তখন এখানে ছাত্র সংসদ নির্বাচন হয়। আমি সেখানে আমার দলের তরফ থেকে আমি প্রার্থী ছিলাম ভিপি হিসাবে। তারপরে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, জাসদ ছাত্রলীগ ছিল, ছাত্র শিবির ছিল, সবাই এখানে নির্বাচনে অংশগ্রহণ করে। অল স্টুডেন্ট কী বলে সংগঠনের একটা পার্টিসিপেশন ছিল। তো সেখানে আল্লাহ চাইতো আমি সেখানে ছাত্র সংসদ নির্বাচনে আমি ভিপি হিসেবে জয়লাভ করি। তো সেটা আমার জীবনের একটা বড় সফলতা আমি মনে করি আর কি। হ্যাঁ, সবার একটা দাবি ছিল এখানে যে শেরেবাংলা নগরে যে বিশ্ববিদ্যালয়টা, যেটা আগে একটা কলেজ ছিল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভুক্ত একটা কলেজ ছিল, এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখানে ঢাকা মহানগরীর ভিতরে প্রায় আপনার 300 বিঘা জমির উপরে এত বড় একটা জায়গা, এবং এটাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে। এটা তখনকার যে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের একটা পরিকল্পনা ছিল, এবং এখানে সচিবালয়টা স্থানান্তর করা হবে। সেকেন্ড ক্যাপিটাল, শেরেবাংলা নগরকে তো সেকেন্ড ক্যাপিটাল বলা হতো। এখানে নিয়ে আসবে। এখানে আনতে গেলে এই কৃষি কলেজ বা এই যে কৃষি উপর ভিত্তি করে যে প্রাচীন যে বিদ্যাপীঠটা, এটাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিলে এখানে কি বলে সরকারের যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, এটাকে এখানে স্থাপন করা যেতে পারে। এরকম একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা যখন আমরা জেনে গেলাম, তখন আমাদের ছাত্র সংসদের তরফ থেকে সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম, এবং এর মধ্যে আমাদের নির্বাচন হলো। এই নির্বাচনে যখন আমরা জয়লাভ করলাম, সব ছাত্র সংগঠনকে একত্রিত করে শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের যে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ, যেটাকে বলা হয় এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন কৃষি শিক্ষা বিদ্যাপীঠ, এটা আপনার প্রতিষ্ঠিত হয়েছিল 1938 সালে। 1938 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তখন সর্বভারতীয় কৃষি শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ ছিল। তখন কিন্তু দেশ ভাগ হয়নি। তখন এই জায়গায় এত বড় একটা প্রাচীন বিদ্যাপীঠ ছিল কৃষির ক্ষেত্রে, এটা সত্যি মানে এটা স্মরণ করার মতো। ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসতো। এটা একটা আইডিয়াল একটা বিদ্যাপীঠ ছিল। এবং আপনি জেনে অবাক হবেন যে আজকের যে ফার্মগেট যে এলাকাটার নামকরণ, এটা কিন্তু এই কৃষি কলেজের নামকরণের আদলে বা তার সাথে সংশ্লিষ্ট নামকরণের যথার্থতা। এখানে একটা মণিপুর ফার্ম ছিল এই শেরেবাংলা নগরে আগারগাঁয়ে। এই যে বর্তমানে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই জায়গাটি বিস্তৃতি ছিল অনেক বড়। এই ফার্মগেট বলেন, মণিপুরি পাড়া, তেজকুনি পাড়া, তারপরে তেস্তুরি বাজার, এবং এখানে খেজুর বাগান থেকে শুরু করে এই পুরো এলাকাটাই ছিল কিন্তু আপনার এই মণিপুর ফার্মের গেটটা ছিল ফার্মগেট সিনেমলের এখানে। আচ্ছা, তার মানে মণিপুর ফার্মের গেটটা হলো এই ফার্ম গেট। আমরা ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করার পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না, এটাকে এখানে রাখতে হবে, শেরেবাংলা একে ফজলুল হকের ঐতিহ্যকে ধারণ করতে হবে। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম কি, যে আমরা প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করব। অ্যাপার্ট ফ্রম আওয়ার পলিটিক্যাল ভিউজ, আমাদের সবারই কিন্তু একটা ব্যক্তিগত কমন একটা, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমি ছিলাম, আমি সেখানকার নেতৃত্ব দিয়েছি। কেউ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে, কেউ জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, সবার আলাদা আলাদা পার্টি ছিল। সবাইকে আমরা এক জায়গায় করে বললাম যে আগে আমাদের অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্ব হলো যে এই কলেজটাকে এখানে রাখতে হবে, তারপরে হলো আমাদের পলিটিক্স। তো তাহলে কি করা যায়? এখানে তো শেখ হাসিনা বা খালেদা জিয়া তারা তো তখন পাওয়ারে ছিল না, তারা তো তখন অপোজিশন লিডার্স। তা আমাদের যে সরকারের সর্বোচ্চ পদে যিনি আছেন রাষ্ট্রপতি, উনি এটাকে ঠেকাতে পারবেন, উনি রাখতে পারবেন। তারপরে আমরা রাষ্ট্রপতির কার্যালয়ে গেলাম, গিয়ে আমি রাষ্ট্রপতির সাথে কথা বললাম যে এই ব্যাপারে আমরা আসছি, আপনি তো ছাত্রদের অনেক ব্যাপারে হেল্প করেন, এই ঐতিহ্যটা নষ্ট করবেন না। এবং এটার ইতিহাস ঐতিহ্য পূর্বাপর অনেক বিশ্লেষণ করে ওনাকে বুঝাইলাম। ফার্মগেটের নাম যে এই আমাদের এই কৃষি কলেজের সাথে সংশ্লিষ্ট তার কারণে হয়েছে, এটা উনি জানতেন না। সব কিছু জানার পরে উনি বলেন যে না, তাহলে তো এটা একটা সিম্বলিক ইনস্টিটিউশন, এটাকে তো সরানো যায় না, কনভিন্সড, এটা তো রাখা দরকার। শেরেবাংলা একে ফজলুল হকের হাতে এটা তৈরি করে, এবং ওনার ফাউন্ডেশন স্টোনটা কিন্তু এখনো আছে। আচ্ছা, 1938-এর 11 ডিসেম্বর যে ফাউন্ডেশন স্টোনটা উনি স্থাপন করেছেন, ওই স্টোনটা কিন্তু এখনো এই কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় হয়েছে, এই ক্যাম্পাসে আছে। তো উনি সবকিছু বোঝার পরে বলল যে ঠিক আছে, আমি যাব। তো ওনাকে আমরা দাওয়াত করলাম প্রধান অতিথি হিসেবে। উনি আসলেন, উনি বক্তব্য রাখলেন, আমাদের অনেকগুলো দাবি দেওয়া আমরা উত্থাপন করলাম। 1 নম্বর দাবি দেওয়া হলো যে আমাদের এটাকে, এই শেরেবাংলার ঐতিহ্যকে এখানে রাখতে হবে, এটাকে কোনোভাবেই সরানো যাবে না। আর দ্বিতীয়ত আমাদের স্কলারশিপ ছিল তখন আপনার 75 টাকা, সেই পাকিস্তান আমলে প্রবর্তিত 75 টাকা পার মান্থ একটা স্কলারশিপ ছিল, আর যারা মেরিটোরিয়াস তাদের 100 টাকা। তো আমরা বললাম যে এটা তো আমাদের কি বলে চা বিস্কিটের, তো আমরা 300 টাকা এবং 400 টাকা দাবি করলাম।
তো উনি এটাকে 300 টাকায় এগ্রি করলেন। তারপরে এটা বাউন্ডারি বা এটা আমাদের সীমানাটা বিভিন্ন সরকারি সংস্থাগুলো বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছিলেন আর কি। আমাদের বাউন্ডারি অনেক ঘাটতি থাকার কারণে আমাদের জায়গাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিল। তখন আমরা এটাকে বাউন্ডারি করার একটা অনুমতি চাইলাম এবং উনি সেটা করার ব্যাপারে পদক্ষেপ নিলেন। একটা সেন্ট্রাল মসজিদ ছিল না, সেই মসজিদটাও আমরা ওখানে স্থাপন করলাম। একটা মেয়েদের কি বলে ভালো কোনো হোস্টেল ছিল না, কাঁচা পাকা টিন শেডের হোস্টেল ছিল, সেটাকে একটা বহুতল ভবন করার জন্য আমরা বললাম, সেটা উনি রাজি হলেন। এই যে প্রায় ফান্ডামেন্টাল 5-6টা যে দাবি আমাদের ছিল সবগুলোই উনি কম বেশি মেনে নিলেন এবং উনি বললেন যে আমি এত কিছুই জানতাম না, যদি তোমরা আমাকে আগে ডাকতা তাহলে হয়তো এটা আগেও হয়ে যেত বা তোমাদেরকে আরো অনেক কিছু দিতে পারতাম, কিন্তু তোমরা সবসময় সরকার বিরোধী আন্দোলন করো আর আমার বিরুদ্ধে স্বৈরাচারের গদিতে আগুন জ্বালানোর যে স্লোগানটা দিয়ে আসো, এই কারণে আমি আসলে তোমাদের কৃষি সেক্টর সম্পর্কে আমার একটা বাজে ধারণা ছিল। তখন আমরা ওনাকে বুঝাইলাম যে বিষয়টা তেমন না, আসলে এটা আমরা প্রগতিশীল রাজনীতি করতে গেলে আমাদেরকে সবকিছুই করতে হয়, কিন্তু আপনাকে রাষ্ট্রপতি মেনেই আমরা আপনাকে এনেছি। আপনি রাষ্ট্রপতি, দেশের 1 নম্বর ব্যক্তিত্ব, আপনার হাতেই সব ক্ষমতা, এটাকে মেনেই আমরা গিয়েছি। আপনি আমাদের অভিভাবক, আমি আপনাদের সন্তানের তুল্য। তো উনি এটা রাজি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে যাও, তোমরা যদি আমাকে এইভাবে মেনেছো, হ্যাঁ তাহলে আমি তোমাদের এগুলো মেনে নিলাম। ইতিহাসে আমার নাম বলতে গেলে আছে, আমি বলতে পারবো যে আজকে যে স্টাইপেন্ডের কথা যদি বলা হয়, আজকে যারা স্টুডেন্টরা পাচ্ছে, যেটা আমি 1989 সালে প্রবর্তন করার জন্য রাষ্ট্রপতির মাধ্যমে করেছিলাম, তো সেটা এখনও তারা এনজয় করছে। তো তারপর তারা অন্যান্য আরও ওই যে ফ্যাসিলিটিসগুলো, সবচেয়ে বড় কথা হলো যে ঢাকা শহরে বসে তারা কৃষি শিক্ষার উচ্চতর ডিগ্রি নিচ্ছে, যেটা সম্ভব না। কৃষির শিক্ষা সাধারণত মহানগরীর বাইরে হয়, একটু দূর দূরান্ত হয়। আমি আপনার দেশ বিদেশে পড়াশোনা করেছি, আমি নেদারল্যান্ডে আমি উচ্চশিক্ষা নিয়েছি, MS ইন ক্রপ সায়েন্স। সেখানে আমি দেখেছি এগ্রিকালচার ইউনিভার্সিটি রাজধানী আমস্টারডাম থেকে 80 কিলোমিটার উত্তরে, মেইন সিটির আশেপাশে কৃষি বিশ্ববিদ্যালয় থাকে না, কিন্তু এটা হলো একদম সিটি হার্টের মধ্যে। তো এটাকে আমরা রাখতে পেরেছি, মানে সব ধরনের রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক করে আমরা যে রাষ্ট্রপতিকে বুঝিয়ে এটাকে মহানগরীর ভিতরে রাখতে পেরেছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। এই সাধারণত আমাদের দেশে কেউ ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন, আপনার জাতীয় রাজনীতিতে আপনার অনীহার কারণটা কি? আমি রাজনীতিবিদ হয়ে হয়তো অনেক কিছু হতে পারতাম, আবার আমি যদি আমার নিজের শিক্ষা দিয়েও যদি আমি আমার নিজের ক্ষেত্রে নিজেকে অনেক বড় মহিমান্বিত করতে পারি, সেটাও কিন্তু কম কিছু না। সরকারি চাকরিজীবী যারা করে তারা যে পলিটিক্স করতে পারে না তা না। এখানে পলিটিক্স হলো 2 ধরনের, একটা হলো জেনারেল পলিটিক্স, আরেকটা হলো প্রফেশনাল পলিটিক্স। রাইট। আমি চাকরিতে জয়েন করার পর আমি প্রফেশনাল পলিটিক্সে যুক্ত হয়ে গেছি। প্রফেশনাল পলিটিক্স কোনটা? সেটা হলো আমাদের এগ্রিকালচারের কিছু আপনার প্ল্যাটফর্ম আছে, জাতীয়তাবাদী আদর্শের একটা প্ল্যাটফর্ম আছে কৃষিবিদদের, সেটা হলো এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটাকে অ্যাব বলা হয়। অ্যাব, আমি অ্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, অ্যাবের লাইফ মেম্বার, অ্যাবের আমি নির্বাচিত ট্রেজারার হয়েছি। হ্যাঁ, 2003 সালে আপনার এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুরে আপনার একটা নির্বাচন পর্যন্ত হয়েছে, সেই নির্বাচনটা মনিটর করেছিলেন তখনকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান সাহেব। তো সেখানে উনি বলেছেন যে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ অ্যাবের যেই নেতৃত্ব নির্বাচনে আমি একটা ইলেকশন দিব। 3টা পদে উনি ইলেকশন দিয়েছিলেন, প্রেসিডেন্ট, ট্রেজারার অ্যান্ড অর্গানাইজিং সেক্রেটারি। আমি ট্রেজারার হিসেবে দাঁড়িয়েছি, আমার সাথে আরেকটা প্যানেল দাঁড়িয়েছে, আমাদের প্যানেল জয়লাভ করেছে, আমিও জয়লাভ করেছি ট্রেজারার হিসেবে বিপুল ভোটে। তো তার মানে আমি যে রাজনীতি ছেড়ে দিয়েছি তা না, তবে সেটা প্রফেশনাল পলিটিক্স। এছাড়াও আমাদের প্রকৃতির আন্দোলন আমি সচেষ্ট ছিলাম, যেটাকে বলা হয় প্রকৌশলী কৃষিবিদ এবং চিকিৎসকদের সম্মিলিত পরিষদ। আচ্ছা, ওই পরিষদেও আমি সক্রিয় ছিলাম। আমরা ইঞ্জিনিয়ার ডাক্তারদের সাথে আমাদের নিজেদের পেশার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সক্রিয় ছিলাম রাজপথে এবং ঘরোয়াভাবে, এবং সব জায়গায় ভয়েসটা খুব সোচ্চার ছিল। তো সেক্ষেত্রে ওই সরকারি চাকরিতে গেলে যেটা হয় যে আপনি প্রফেশনাল পলিটিক্স করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আপনার ডাইরেক্ট তো রাজনৈতিক মঞ্চে আপনি উঠতে পারেন না। এটা সরকারি চাকরি বিধি 1973 সালে যে বিধিমালা আছে সেটা পরিপন্থী হয়, যেটা আপনার একবার ভঙ্গ করেছিল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব 1996-এ জনতার মঞ্চে উঠে। উনি কিন্তু বিইং এর সচিব, উনি কিন্তু আপনার প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চে উঠে ওনার যে সরকারি চাকরি বিধি পরিপন্থী কাজ করে রীতিভঙ্গ করেছিলেন। ওখান থেকেই কিন্তু সরকারি চাকরিজীবীদের উনি একটা বিপথে পরিচালিত করার
একটা চেষ্টা উনি করেছিলেন বলে আমি মনে করি। এটা কিন্তু কাম্য নয়। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমি লাইফ মেম্বার কৃষিবিদ ক্লাবের, আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি লাইফ মেম্বার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আমি লাইফ মেম্বার। তো এগুলোর সাথে তো আছি। থেকে সরকারি কর্মকর্তা থেকে এই যে রূপান্তরিত হলেন, এই রূপান্তরের মাঝখানে আপনার যে এতগুলো বিশেষণ, এইগুলোকে কেন আপনি হাইড করে রেখেছেন? আমার পারিবারিক ব্যবসায় জড়িত হয়ে আমি আমার কেন্দ্রীয় ব্যাংকে চাকরিও ছেড়ে দিই 2009 সালে। তখন থেকে আমি ফুল টাইম বিজনেসে নিজেকে নিয়োজিত করি। তো সেখানেও কিছু বিষয় থাকে যে আপনি আমাদের দেশের যে সার্বিক যে পরিস্থিতি বিগত আওয়ামী সরকারের 16-17 বছর সময়কালের কথাই যদি বলি, আপনি দেখেছেন যে এখানে ব্যবসায়ীদের ভিতরেও কিন্তু আপনার ওনারা স্কিমিং করতেন আর কি। ডিজিএফএ রিপোর্ট, এসবি রিপোর্ট বা বিভিন্ন রিপোর্ট যদি তাদের অনুকূলে না থাকতো, ওই বিগত সরকার পতিত সরকার চাইতো যে যারা শিল্পপতি ব্যবসায়ী তারাও আমার দল করুক, আওয়ামী লীগ করুক। আওয়ামী লীগ ছাড়া কোনো কিছুতেই কোনো ব্যবসাও করতে পারবেন না, আপনি চাকরিও করতে পারবেন না, সাধারণ আপনার কোনো কিছুতেই আপনি সংশ্লিষ্ট থাকতে পারেন। ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের যারা আমরা ছিলাম, আমরা মানে আমাদের বিজনেসকে আমরা প্রাধান্য দিয়েছি, ব্যবসাকে সামনে রেখে ব্যবসা যাতে ক্ষতি না হয় সেই ক্ষেত্রে আমরা যখন যে সরকার থাকে তার সাথে তাল মিলিয়ে না চললে আপনার ব্যবসাকে টিকে রাখতে পারবেন না। আমি দুই একটা ইনস্টেন্স আপনাকে বলতে পারি। আপনার মন্নু সিরামিক নামে মন্নু গ্রুপটাকে আপনি চিনেন, যে তারা বাংলাদেশে কিন্তু প্রথম সারির একটা খুব পরিচ্ছন্ন ব্যবসায়ী গোষ্ঠী। রাইট। শুধুমাত্র মন্নু সাহেব বিএনপির সাবেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যার কারণে ওনার মন্নু সিরামিকের আপনার গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়, মন্নু ফেব্রিককে বন্ধ করে দেওয়া হয়, গ্যাসের সংযোগ কেটে দেওয়া হয়। মানে সরকার বিরোধিতা বা তার রাজনীতির ভিন্ন মতামতের রাজনীতির কারণে। তাহলে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আপনি কিভাবে রাজনীতি করবেন বা কিভাবে আপনি সরাসরি রাজনীতি আর ব্যবসা দুটোকে কিন্তু পাশাপাশি আওয়ামী লীগের সময় চালানো যায়নি। হয় আপনি সরকারপন্থী হতে হবে, তাহলে আপনি সব ফ্যাসিলিটিস পাবেন, আর না হয় আপনি কোনো কিছু করতে পারবেন। তাহলে এতকাল তো অনেক পানি গড়ালো, অনেক জল গড়ালো, এখন তো আমরা সবাই আশাবাদী। অতি সম্প্রতি যে আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চলছে, তিনি একটা সংকল্প নিয়ে এসেছেন। এই সংকল্পের মাঝখান থেকে এখন যে আমরা আশা করছি, প্রেডিকশান ওইটাই জাতির প্রেডিকশান, যে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসছেন। তো বিএনপি ক্ষমতায় আসছেন, যখন বিএনপি ক্ষমতায় থাকেন তখনও আপনাকে আপনি আড়াল করে রেখেছেন, আবারও বিএনপি ক্ষমতায় আসছেন। এখন আমি জানতে চাই, তারেক রহমানের সাথে আপনার সরাসরি কোনো রাজনৈতিক ব্যক্তিগত সম্পর্ক কখনো ছিল কিনা? ধন্যবাদ। সরাসরি সম্পর্কের কথা যদি বলেন তাহলে সেই বাল্য জীবনই আমাকে যেতে হয়। আসলে উনি এবং আমরা কিন্তু কন্টেম্পোরারি। উনি আর আমার যে ডিফারেন্স, বয়সের ডিফারেন্স 1 বছর, 1 বছর ডিফারেন্স তো বন্ধুর মতোই আর কি বলা যায়। আর বলা যায় যে উনি পড়াশোনা করেছেন রেসিডেন্সিয়াল স্কুলে, তারপরে শাইন স্কুলে পড়াশোনা করেছেন সেনানিবাসের ভিতরে, আমরা পড়াশোনা করেছি শহীদ রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। তো আমাদের কিন্তু খেলার মাঠ কিন্তু কমন একটা খেলার মাঠ ছিল, আদমজির মাঠটা ছিল। আদমজির পিছনে যে বড় মাঠটা, এখানে আমরা ফুটবল খেলতে যেতাম, ভলিবল খেলতে যেতাম, সেখানে ওনার সাথে দেখা হতো। তখন তো উনি আর এত বেশি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন না, একসাথে ওনার খেলাধুলা করেছি, ওনার সাথে উঠা বসাও করেছি। কিন্তু আপনি যদি বলেন যে পরবর্তীতে এটা ধারাবাহিকতা ছিল কি না, না সেটা ছিল না। সেটা উনিও খুবই ঘরোয়াই ছিলেন। আর সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একটু স্ট্রিক্ট ছিলেন, ছেলেদেরকে এত ভোকাল করেন নাই বা তাদেরকে এত ফোকাসিংয়ে আনার ওনার কিন্তু ওই নীতি আদর্শ ছিল না, যার কারণে তারা ওই স্কুল এবং ঘরের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। উনি আসলে ফোকাস হয়েছেন 90-এর পরে। 91 সালে যখন প্রথম যে নির্বাচনটা হয় এরশাদ সাহেবের পতনের পর, তখন উনি ওনার মায়ের নির্বাচনী এলাকা গুলশান ক্যান্টনমেন্ট এলাকায় উনি নির্বাচনী প্রচার অভিযানে মায়ের জন্য নামেন। তখন আবার ওনার সাথে আবার সাক্ষাৎ হয় রাজপথে। আচ্ছা। এবং আমাদের এলাকাও হলো আপনার গুলশান ক্যান্টনমেন্ট উত্তর এলাকাটাই আমাদের নির্বাচনী এলাকা। তখন ওনার সাথে কুড়িল চৌরাস্তায় আমরা একটা জাতীয়তাবাদী দলের একটা নির্বাচনী ক্যাম্প করেছিলাম ওনার মায়ের জন্য। সেখানে উনি এই নির্বাচনী অফিসটা উদ্বোধন করতে আসেন, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এবং পরিচয় দিয়েছি, বন্ধু বান্ধবদের কথা বলেছি। তখন উনি বলেছেন যে আচ্ছা, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো, আমি তো আসলে পলিটিক্সে এই প্রথম আসছি, আমি অনেক কিছু জানি না, আপনারা আমাকে একটু গাইড করবেন। তখন আমরা কিন্তু ওনাকে ওই এলাকার বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে আমরা মুভ করতাম, রাতের বেলা বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি বেগম খালেদা জিয়ার জন্যে। তখন এখানে আওয়ামী লীগের একটা শক্ত প্রার্থী ছিল অ্যাডভোকেট সাহারা খাতুন। তো সাহারা খাতুন এবং ওনার মধ্যে একটা ইলেকশন হলো আর কি, সেখানে বেগম খালেদা জিয়া এখানে জয়লাভ করলেন। তো তারপর থেকে তো উনি আস্তে আস্তে রাজনীতিতে আসা শুরু করলেন আর কি।
আর আমি চাকরির সুবাদে ঢাকার বাইরে ছিলাম কিছুদিন, তারপর আবার ঢাকায় চাকরি করলাম। তার পরবর্তীতে আমি একটি স্কলারশিপ নিয়ে চলে গেলাম নেদারল্যান্ডসে। পরে ফিরে আসলাম, ফিরে আসার পরে আমি আবার অস্ট্রেলিয়াতে চলে গেলাম। সেখানেও আবার উচ্চশিক্ষার জন্য আমি পিএইচডির জন্য ওখানে আবার নিজেকে নিয়োজিত করলাম। হ্যাঁ, এই যে সব কিছু মিলে আমি একটু অ্যাকাডেমিশিয়ান হয়ে যাওয়ার কারণে রাজনীতি থেকে একটু দূরে আমি ছিলাম। কিন্তু কথা আছে না যে ঢেকি স্বর্গে গেল ধান বানে, আমারটা তেমনই হয়েছে। আমি অস্ট্রেলিয়াতে গিয়েছি, সেখানেও কিন্তু রাজনীতি আমাকে ছাড়েনি। ওখানে কীভাবে জানি জেনে গেল, আমি তখন ইউনিভার্সিটি অফ সিডনিতে পড়াশোনা করি। সেখানে জিয়া পরিষদের নেতৃবৃন্দরা জানতে পারলো যে ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, এক্স ভিপি, সে এখানে পড়াশোনা করতে আসছে। ছাত্র দলের উনি নেতা ছিলেন, ঢাকা মহানগরীর নেতৃত্ব উনি দিয়েছেন। উনি আমাদের ইউনিভার্সিটিতে আছেন এবং আমাকে ওখানে যারা দল করে, জিয়া পরিষদ করে, তারা খোঁজখবর নিয়ে আমার বাসায় এসে আমাকে নিয়ে বেশ টানাহেরা শুরু করে। তো যাই হোক, সেই জায়গায় তখন আমাকে জিয়া পরিষদ অস্ট্রেলিয়া শাখার প্রেসিডেন্ট বানিয়ে দিল। তো ওখানেও ওই উচ্চশিক্ষার পাশাপাশি মানে রাজনীতির সাথেও ছিলাম, যে একদম ছিলাম না এমনটা নয়, ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ, তবে আপনি যে রাজনীতি বুঝাচ্ছেন, যে রাজনীতি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, নেতৃত্ব দিতে হবে, জেল জুলুম হুলিয়া, তারপরে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মাধ্যমে খুব এগিয়ে যেতে হবে, তারপরে আপনার কোন একটা নির্বাচনী এলাকাকে সিলেক্ট করে ওখান থেকে এমপি ইলেকশন করতে হবে। হ্যাঁ, মানে কখনো আপনি ওইভাবে দেখেন, আমি ওইভাবে এটাকে আমার জীবনটাকে ওইভাবে নেই, কিন্তু মনের ভিতরে মনের আবেগ অনুভূতি কিন্তু কখনোই কমতি ছিল না। এবার আমি একটা একদম টু দ্য পয়েন্টে আসি। অনেক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং আপনি এবং তারেক রহমান মানে অলমোস্ট আপনারা সেম জেনারেশন বলতে পারি। এই জেনারেশনের হাতে ক্ষমতায় আসছে এবং আমরা মোটামুটি নিশ্চিত নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে এই জেনারেশনের হাতে নেতৃত্ব আসছে, এই নেতৃত্বের প্রতি আপনার লেভেলের যারা পরিচ্ছন্ন রাজনীতি করে নিজেকে কখনোই কোনো নোংরামিতে জড়াননি, নিজের কেরিয়ার বিল্ড আপ করেছেন, এখন একটা প্রাকৃতিক নিয়মেই একটা সুন্দর পরিবেশ আপনি পেয়েছেন। এই পরিবেশে আপনি কি আপনার পরবর্তী আপনার মেধা এবং অভিজ্ঞতা এই জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিবেদন করবেন কিনা, এই ব্যাপারটা একটা খোলাসা। দেখুন, আসলে ইন জেনারেলি যদি বলতে হয় তাহলে বলবো যে রাজনীতির প্রতি একটা বীতশ্রদ্ধতা কিন্তু সাধারণ জনগণের আছে। এই স্বাধীনতা 53 বছর আমরা অতিক্রান্ত করলাম, আমরা বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি। তো সেখানে দেখা যায় যে যার যে প্রতিশ্রুতি থাকে, ক্ষমতায় যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি রক্ষা হয় না বলে জনগণ কিন্তু খুব সহজেই আবার বৈপরীত্যভাবে চলে যায়। হ্যাঁ, আজকে যার বেশি জনপ্রিয়তা আছে, ক্ষমতায় গেলে বেশি দিন থাকবে না তার জনপ্রিয়তা নষ্ট হতে। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে বর্তমানে জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর রাজপথে লড়াকু ভূমিকায় থেকে যেভাবেই হোক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এখন ফ্রন্টলাইনে আছি। এখন এই ফ্রন্টলাইনে নেতৃত্ব দিচ্ছেন দেশের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, তারুণ্যের অহংকার, এবং বিশেষ করে বিদেশে নির্বাচনী জীবনী থেকেও রাজনীতি থেকে উনি দূরে থাকেন নাই। প্রতিটি নেতা কর্মীর খবর উনি নিয়েছেন। তৃণমূলের সাথে ওনার সংশ্লিষ্টতা ছিল মারাত্মক। বাংলাদেশের 17 কোটি মানুষের খবর কিন্তু উনি এখান থেকে অনেক দূরে বসে উনি নিয়েছেন। তো ওনার অনেক ম্যাচুরিটি এসেছে। আমি জনাব তারেক রহমানের কথাই বলছি। যে তারেক রহমানকে আপনারা দেখেছেন 2006 বা 2007 সালে যে তারেক রহমান সম্পর্কে যে ধারণা ছিল বা বিভিন্ন ধরনের অপপ্রচার অপবাদও ছিল, সেই তারেক রহমান কালের আবর্তে আজকের এই 17 বছরের পথ পরিক্রমায় উনি অনেক পরিপক্ক হয়েছেন। রিসেন্টলি ওনার যে বক্তব্যগুলো আপনারা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখছেন, তাতে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে ওনার কাছ থেকে আগামীতে আমরা ভালো কিছু আশা করব। এবং উনি কিন্তু খুবই সচেতন, উনি অনেক দূরদর্শী এবং প্রজ্ঞার বিচক্ষণতার উনি পরিচয় দিচ্ছেন। ওনার দলীয় শৃঙ্খলা রক্ষার জন্যে উনি কিন্তু অনেক পদক্ষেপ উনি নিচ্ছেন। যেখানেই উনি দেখছেন যে চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কাজকর্ম হচ্ছে, সেগুলোকে উনি শক্ত হাতে দমন করছেন। এই পর্যন্ত 1200 নেতাকর্মীকে উনি বহিষ্কার করেছেন। উনি অন্তত প্রায় 20টার মতো সংগঠনকে উনি বিলুপ্ত করে দিয়েছেন, বহিষ্কার করেছেন, তাদের কমিটি টোটালি ডিজলভ করেছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে একটা আশার বাণী শোনায়। এইটার সাথে এই যে ওনার যে পদক্ষেপ, এই তাত্ত্বিকের সাথে যদি ওনার প্রায়োগিক একটা মিলন ঘটে, তাহলে আগামীতে জাতি একটা ভালো কিছু পাবে বলে আমি আশা করি। এবং উনি খুব প্রগতিশীল রাজনীতির ধারক বাহক হিসাবে উনি যে জাতির সামনে কতগুলো সুন্দর প্রস্তাবনা উনি রেখেছেন,
বিশেষ করে আপনার 31 দফা বিশিষ্ট যে একটা প্রস্তাবনা উনি তুলে ধরেছেন জাতির সামনে, এটা যদি আপনি বিস্তারিতভাবে একটু পড়েন তাহলে বুঝতে পারবেন এটার ভিতর কি আছে। এখানে উনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে। আমাদের দেশের যে পার্লামেন্টে এক ব্যক্তির শাসন, এটাই কিন্তু চলে আসছে, এটা থাকতে পারবে না। আপনি সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ টাইপের, যেটাকে বলা হয় আপনার ইংল্যান্ডের যে স্টাইলটা, ব্রিটিশ স্টাইলে যে রাজনীতি, সেটাকে উনি এখানে প্রবর্তন করতে চাচ্ছেন। উনি চাচ্ছেন যে শাসক যিনি হবেন, বিশেষ করে প্রধানমন্ত্রী বলেন, যে আমাদের যে নির্বাহী ক্ষমতার প্রধান হইল প্রধানমন্ত্রী পার্লামেন্টারি সিস্টেমে, এখানে প্রধানমন্ত্রী 2 বার থাকতে পারবে না। তাহলে কি কেউ স্বৈরাচারী হতে পারবে না? আমাদের বিগত সরকারের শেখ হাসিনা ছিলেন 17 বছর উনি প্রধানমন্ত্রী, উনি ছাড়তে চান নাই এবং দলেরও এবং উনি ওনার মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন এই নিয়ত করে উনি দলেরও সভাপতি। উনি আদৌ জীবিত থাকবেন কিনা 2041 সাল পর্যন্ত উনি রূপকল্প বানিয়ে রাখছেন 2041 সাল পর্যন্ত। এটা তো হতে পারে না। এটা জাতির সাথে একটা তামাশা এবং একটা স্বৈরাচারী মনোভাবের মানে বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। তো তারেক রহমান সাহেব উনি নিজেই ক্ষমতায় যার আগেই বলে দিয়েছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 মেয়াদের বেশি। এটা একটা ভালো দিক। উনি যদি হয় উনিও তো 2 বার বেশি থাকতে পারবেন না। আচ্ছা, আর যিনি থাকবেন দলের প্রধান উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর যিনি থাকবেন প্রধানমন্ত্রী উনি দলের প্রধান হতে পারবেন না। এটা একটা ভালো দিক। শেখ হাসিনা কি করেছেন? উনি দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরও সব ক্ষমতা উনি প্রয়োগ করতেন। তার মানে কি? এক ব্যক্তির এক শাসন, 1 ম্যান 1 পার্টি 1 কান্ট্রি। অন্তর্বর্তী সরকারের 4 মাস অতিক্রান্ত হলো, তার কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা এবং আপনি কি চান এই দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আপনি কি মনে করেন দেশে স্থিতিশীলতা ফিরে আসবে? এবং আমাদের এই সমাজ রাজনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, সামাজিক বলেন, সব কিছুতে একদম ঘুণে ধরা হয়ে গেছে, এমনভাবে ম্যাসাকার হয়ে গেছে, এই রাষ্ট্র কাঠামোতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি একটু বলি, এটাকে কাঠামোকে সংস্কার করতে হলে আপনাকে একটা যৌক্তিক সময় দেয়া লাগবে। এখন যৌক্তিক সময়টা কি? আপনার কাছে হয়তো 6 মাস লাগবে, আমার কাছে 1 বছর, ওনাদের কাছে হয়তো 2 বছর লাগতে পারে। এটাকে থামাইতেছি আপনাকে। আপনি সংস্কার করবেন, সবই করবেন, এইটি করতে হলে একজন মানে রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্বের দরকার, একটি কালেকটিভ একটা শক্তির পাওয়ারের দরকার। সেই পাওয়ার তো আর নেই। সেক্ষেত্রে অনেকেই দাবি তুলছেন যে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিলে সবচেয়ে বড়, জনপ্রিয় এবং নিয়ন্ত্রণ করার মতো একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠন দল। যদি এমন একটি দলের কাছে এই দায়িত্বটি দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার কাজটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি আপনি মনে করেন না দেশের যে অরাজক পরিস্থিতি, কোথাও নিয়ন্ত্রণ নেই, এই নিয়ন্ত্রণটা ফিরে আসবে? এর কাছে যে ওয়াদা বা আমূল যে কিছু গঠনমূলক পরিবর্তনের জন্য একটা রাজনৈতিক সরকারের প্রয়োজন, অবশ্যই এটা যেমনটা প্রয়োজন, কিন্তু সাধারণ মানুষ মনে করে যে অন্তর্বর্তী সরকারকে একটু সময় দেওয়া দরকার। কারণ রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তারা কিন্তু তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আর এনারা নিরপেক্ষভাবে দল মত নির্বিশেষে এমন কিছু সংস্কার ওনারা করে যেতে চান যেটার ইফেক্ট হবে দীর্ঘমেয়াদী। এখন আমাকে দীর্ঘমেয়াদী ইফেক্টের জন্যে আমাকে কিন্তু একটা অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকারের প্রয়োজন। আর না হয় আজকে আওয়ামী লীগ আসুক পাওয়ারে, বিএনপি পাওয়ারে বা জাতীয় পার্টি যাকেই বলেন, তারা কিন্তু দলীয় দৃষ্টির বাইরে কিন্তু তারা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এত বছরই স্বৈরশাসনের অপেক্ষায় বা স্বৈরশাসনের অধীনে থাকলাম, তখন আমাদের এত জ্বালা পোড়া বা আমাদের এত বেশি অধৈর্যের কারণ হয়ে দাঁড়ায় নাই। আজকে ওনারা 4 মাস হয়ে যাওয়াতেই আমরা কেন অধৈর্য হচ্ছি? বিষয়টা সেখানে না, অনেকের দ্বিমত আছে। আমার কথা বলছি না, কি দ্বিমতটা? যে কাজটি ওনারা করে যাবেন বিএনপি ক্ষমতা আসার পর, এগুলো যে মানবেন এর কি গ্যারান্টি আছে? বরং অনেকেই মনে করেন এই কাজগুলি বিএনপি কি দিয়ে করাইতে পারলে এটাই দাদা বলেছেন। তাহলে আপনি আমাকে একটু পিছনে যেতে হয়, আপনার এটাকে খণ্ডন করতে হলে 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে সরকারটা গঠন করা হয়েছিল, তখন কিন্তু 3টা জোট ছিল, 3 দলীয় বা জোটের একটা মানে একটা প্ল্যাটফর্ম ছিল। আপনার 7 দল, 8 দল এবং 5 দল। 7 দল বিএনপি লিডেড ছিল, 8 দল ছিল আওয়ামী লীগ লিডেড, আর 5 দল ছিল আপনার ওই ওয়ার্কার্স পার্টি বামপন্থীদের নেতৃত্বে। এই ত্রিদলীয় যে জোটটা বা ত্রিজোটের যে একটা রূপরেখা ছিল, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে তখন তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তনে এই পদক্ষেপগুলো আমরা নিব। কি তারা নিয়েছে? 91-এ বিএনপি পাওয়ারে আসে। সেটাই তো কথা। আমি সেটা বলি, আজকে সাধারণ জনগণ কেন ভীতিশ্রদ্ধ? আপনি যে বলতেছেন এটা বিএনপি করবে,
আমি তো ওই দলের একজন সমর্থক হিসেবে আমি চাই কালকে বিএনপি পাওয়ারে আসুক, কিন্তু আমি সেটা চাই না এই মুহূর্তে। এই জন্য চাই না যে অন্তর্বর্তী সরকার যেটা করতে পারবে দলীয় সরকার সেটা পারবে না করতে। যেটা আপনার 91-এ 3 দলীয় জোটের যে রূপরেখা বাস্তবায়ন কিন্তু আজও হয়নি। শহীদ নূর হোসেনের রক্ত এখনো শুকিয়ে যায়নি। তারা পরামর্শগুলি দিয়ে যাক না। তাহলে কি হলো, যারা দলীয় সরকার যখন ক্ষমতায় আসে বিএনপিও কিন্তু তার কথা রাখে নাই, বা 3 দলীয় জোটের কথা কিন্তু ওই সময় পুরোপুরি পালিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ আসছে, তারা কি রেখেছে? রাখিনি, আরো খারাপ করেছে। 2001 সালে বিএনপি এসেছে, তখনও কিন্তু আবার দলীয় এজেন্ডা বাস্তবায়নের দিকেই সবচেয়ে বেশি নজর ছিল। আস্তে আস্তে কিন্তু আমাদের যে পলিটিক্যাল কালচার বা আমাদের যে শিষ্টাচার, আমাদের যে নর্মস অ্যান্ড ভ্যালুস, এগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়েছে। যার কারণে সাধারণ মানুষ চায় যে ইন্টারিম গভর্নমেন্ট মানে তাদের যৌক্তিক সময়ের মধ্যে এই রাষ্ট্র কাঠামোর সংস্কার করুক, করার পরে তারপরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে যাকে মানুষ ভালো মনে করে। আজকে আমরা বিএনপির কথা বলতেছি, আপনি বলতেছেন বিএনপি পাওয়ারে চলে আসছে, এটা এমনটা নয়। বিএনপি পাওয়ারে নাও আসতে পারে, এর ভিতরে অনেক কিছু ঘটে যেতে পারে। আগামী 1 বছর পরে যদি নির্বাচন হয় বা 2 বছর পরে নির্বাচন হয়, এখানে অনেক কিছু ঘটে যেতে পারে। গত 4 মাসে কিন্তু অনেক ধরনের মেরুকরণ, অনেক কিছু আপনার পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে কে আসবে পরে সেটা বড় কথা না, যার কথা কাজে মিল থাকবে বা অতীত যাদের ভালো বা আগামীতে যাদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। মানুষ কিন্তু এখন একটা জিনিস মনে করবেন, এখন কিন্তু অনেক সচেতন। সাধারণ ছাত্র সমাজ যেভাবে এই আপনার একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে, এটা কিন্তু কম কথা নয়। যদি এই কথা এবং এই প্রতিশ্রুতি আগামী দিনে রাজনৈতিক নেতৃত্ব রাখতে না পারে, তাহলে তাদের মানে স্থায়িত্ব কিন্তু বেশি দিন হবে না। নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন এই জেনারেশনের নতুন নতুন মুখের আত্মপ্রকাশ আমরা দেখছি, যারা নিজেদেরকে লুকিয়ে রেখেছিলেন। আপনার মতো ডক্টর কামরুজ্জামান কায়সারের মতো বহু প্রতিভা আছে, তারা নিজেরা অত্যন্ত দক্ষতা রাখেন অনেক কিছুর বিষয়ে, তারা অভিজ্ঞতা তাদের সমৃদ্ধ হয়েছে। এই মানুষগুলো যদি সামনে আসে, এবং আপনার তো জীবনের প্রতিটি ধাপে ধাপে আপনি আপনার সফলতার এই দ্বার প্রান্তে এসে আপনি এখন শিল্পোদ্যোক্তা হিসাবে এই চেয়ারে বসেছেন। আপনাদের প্রতিষ্ঠানের মাইক্রোফাইবার গ্রুপের 40,000+ শ্রমিক এবং কর্মসংস্থানের ব্যাপার, এই যে আপনার অর্জন, এই সফলতার গল্প, এই গল্পের সাথে যদি আপনি নিজেকে, আপনার একটা কনফিডেন্স বেড়েছে যে হ্যাঁ আই ক্যান ডু, উই ক্যান ডু, এই যে পারার যে অভিজ্ঞতা, পারার যে একটা কনফিডেন্স লেভেল তৈরি হয়েছে, এই জায়গা থেকে আপনাকে যদি বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হয় জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি থেকে, আপনি সেটি। ধন্যবাদ দাদা আবার আপনাকে। জাতীয়তাবাদী দল আসলে ওনার এই দলের যে কি বলে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতেন। উনি দেশের বিভিন্ন অঙ্গনের, পেশাজীবী অঙ্গন বলেন বা বিভিন্ন অঙ্গনের প্রথিতযশা লোকগুলোকে কিন্তু উনি সার্চ করে আনতেন। আপনি নিশ্চয়ই মনে আছে, উনি যখন দল গঠন করেন 1978 সালে, তার আগে জাগো দল ছিল, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়েছে। উনি যখন জাতীয়তাবাদী দল গঠন করেন, বিএনপি তো আর বাংলাদেশে কোনো পুরনো দল ছিল না তখন, উনি কিন্তু বিভিন্ন অঙ্গন থেকে বেছে বেছে কিছু লোককে উনি এনেছেন। তার মধ্যে একটা লোক ছিল সাইফুর রহমান সাহেব, অর্থমন্ত্রী, একদম যোগ্য, সাকসেসফুল একটা ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। তারপর আপনার বিএম আব্বাস, পানি বিশেষজ্ঞ, ওনাকে কিন্তু উনি নিয়ে এসেছিলেন। তারপরে উনি আনছেন একজন শিল্প উদ্যোক্তা এস.এ. বারী, এটি ওনাকে নিয়ে এসছেন। তারপরে আপনার চিকিৎসা অঙ্গনের একজন ভালো ব্যক্তিত্ব ডাক্তার A.Q. বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে আনেছেন। উনি তখন সিলেট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। ওনাকে বলছেন আপনাকে আমি দলের মহাসচিব বানাবো। বলে যে আমি দলই তো যেতে চাই না, আপনি আমার মহাসচিব বানাবেন কেন? বলছে আপনার কথা আমি শুনেছি, জেনেছি, আপনার বাবা ছিল স্পিকার কফিল উদ্দিন চৌধুরী সাহেব, আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে আমার দরকার। ওনাকে এনে বলছে যে আমি যাব, কিন্তু আমি ডাইরেক্ট পলিটিক্স আমি একটু পরে করবো। ঠিক আছে, আপনি পরে করেন। যখন যেখানে যাকে দরকার, উনি কিন্তু যোগ্য লোকগুলোকে বিভিন্ন জায়গা থেকে এনে দলটা গঠন করার কারণে, নিরপেক্ষভাবে সৎভাবে চিন্তা করার কারণে, বিভিন্ন আপনার কি বলে প্রাণ পুরুষদেরকে এক জায়গায় জোগাড় করার প্রেক্ষিতে দলটা এগিয়ে যায়, অর্থনীতিতে গতি আসে। তো তারই কিন্তু ফল তারেক রহমানকে সেই প্রধান অনুসরণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাচ্ছে। এখন তারেক রহমান সাহেবেরও কিন্তু একটা চিন্তাধারা আছে, আমি যেটা ওনাদের সাথে একটু থাকার কারণে জানতে পেরেছি। উনি এটা অলরেডি উনি আগে থেকেই শুরু করেছেন। ওনার একটা রিসার্চ সেল আছে। আচ্ছা, এই রিসার্চ সেলের ভিতরে আপনার শিল্পপতি, আপনার এই চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, বিভিন্ন ক্যাটাগরির লোকদেরকে উনি রেখেছেন।
ওনার কিন্তু একটা ওনার নোটবুকে আছে, না ওনার একটা রিসার্চ সেল কাজ করছেন। ওনার রিসার্চ সেলের এইসব মানে অভিজ্ঞ দক্ষ লোকরা কিন্তু বসে কাজ করছেন, আছেন, এবং আমাদের অনেকেই সেখানে আছেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু উনি আগাচ্ছেন। এদেরকে কিন্তু যখন উনি আবার ক্ষমতায় আসবেন, ইনাদেরকে বিভিন্ন পদে উনি পদায়ন করবেন। তো সেই ক্ষেত্রে আশা করি যোগ্য লোকদেরকে উনি যোগ্য জায়গায় উনি দিবেন, এবং প্রগতির পথে উনি অনেক এগিয়ে যাবেন এই যোগ্যতার প্রেক্ষিতে। কারণ যার যেটার যে ক্ষেত্রে যার যে অভিজ্ঞতা, সেটাকে যদি ওইভাবে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এটা অনেক রেজাল্ট আসবে। উনি কৃষিতে আমাদের কৃষিবিদদেরকে অনেক উনি অগ্রাধিকার দিয়েছেন বা দিচ্ছেন। ডাক্তারদেরকে দিয়ে কিন্তু অনেক জনকল্যাণমূলক কাজ ইতিমধ্যে কিন্তু উনি শুরু করে দিয়েছেন। ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে কিন্তু ওনার এই যে অবকাঠামোগত উন্নয়নের সড়ক থেকে শুরু করে সবকিছুর বিদ্যুতের কাজে কিন্তু উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসার আগেই রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এটা কিন্তু পুরো প্রিপারেশন কিন্তু সম্পন্ন। ওনার কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসার পর এত অগোছালো ভাবে থাকতে হবে না, উনি কিন্তু গুছিয়ে ফেলছেন। তো যার কারণে আমি মনে করি আপনারা দোয়া রাখবেন এবং আশা করবেন যে কথার সাথে কাজের যাতে একটা মিল থাকে। আমি বারবারই বলতেছি যে রাষ্ট্র কাঠামোর যে সুপারিশ বা যে কর্মসূচিগুলো 31 দফা যে কর্মসূচি, এই কর্মসূচিগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়, বাংলাদেশ একটি সুন্দর উন্নত জাতিতে পরিণত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ভালো থাকেন। প্রতিবেদনের শেষ পর্যায়ে এক নজরে ডক্টর কামরুজ্জামান কায়সারের সাংগঠনিক ও সামাজিক পরিচয়। একজন শৌখিন গলফ খেলোয়াড় ডক্টর কামরুজ্জামান কায়সার যুক্ত আছেন দেশের প্রথম সারির কর্মীটোলা আর্মি গলফ ক্লাব ও সাভার গলফ ক্লাবের সাথে। দেশ ও বিদেশে বিভিন্ন প্রীতি গলফ খেলায় তিনি অংশ নেন। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ডক্টর কামরুজ্জামান কায়সার বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ এর জীবন সদস্য। আন্তর্জাতিক মুদ্রা সংগ্রাহক হিসেবেও তার প্রচুর খ্যাতি রয়েছে। প্রাচীন ও আধুনিক মুদ্রাসহ বিশ্বের 240টি দেশের দুর্লভ কয়েন ও ব্যাংক নোটের সংগ্রহ রয়েছে তার সংগ্রহ ভাণ্ডারে। সম্প্রতি রাজধানীর মাইডাস সেন্টারে তৃতীয়বারের মতো মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানেও তার প্রচুর প্রাচীন মুদ্রা প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়। ভ্রমণ বিলাসী ডক্টর কামরুজ্জামান কায়সারে রয়েছে বিশ্বের অনেক দেশ ভ্রমণের অভিজ্ঞতা। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি ছাড়া আরও কিছু ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে সেন মেরিনো, লিচেনস্টাইন, ম্যাকাও, ব্রুনাই সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় 40টি দেশ ইতিমধ্যে ভ্রমণ করেছেন ডক্টর কামরুজ্জামান কায়সার। কৃষিবিদ কামরুজ্জামান কায়সারের কৃষি শিক্ষায় অর্জিত জ্ঞানকে লালন করে যাচ্ছেন তার পৈতৃক নিবাসের বিশাল ছাদ বাগান পরিচর্যার মাধ্যমে। দেশি বিদেশি শতাধিক প্রজাতির আম, পেয়ারা, জামরুল, মাল্টা ও সফেদার এক বিরাট কায় বনানী রয়েছে তার অন্যান্য পাশাপাশি 3টি ভবনের ছাদে। প্রতি বছর মৌসুমি ফলের অনেক ফলন পাওয়া যায় সুন্দর এসব বাগানে। ছাদ কৃষির এক কোণে তৈরি করেছেন শখের কবুতর নিবাস। ফ্যান্সি ও রেসার জাতের অর্ধশতাধিক কবুতর নিয়ে গড়ে তুলেছেন চমৎকার এই কবুতর কর্নারটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্ববাসী টিভি থেকে আমি সুভাষ সাহা।